ওয়েলকাম এভরিওয়ান। আজ আমার আলোচ্য বিষয় অ্যাজ পার শিডিউল ইকোনমিক জিওগ্রাফি এবং রিসার্চ স্টাডি। এই দুটো বিষয়ের মধ্যে যে বিষয়গুলো নিয়ে আজকে আমি বেসিক্যালি বলবো, তার মধ্যে ফার্স্ট যে টপিকটি রয়েছে ক্লাস হিসেবে, ফার্স্ট টপিকটি হচ্ছে আমাদের ইকুয়ালাইজেশন পলিসি ইন ইন্ডিয়া। ইকোনমিক জিওগ্রাফিতে ইকুয়ালাইজেশন পলিসি বেসিক্যালি প্রত্যেকটি দেশেই নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনাতে। ভারতবর্ষে যে ইকুয়ালাইজেশন পলিসি নেওয়া হয়, এটি মূলত গ্যাট পরবর্তী একটি চিন্তাভাবনা। বেসিক্যালি এক্সামে মানে পরীক্ষার হলে ইকুয়ালাইজেশন পলিসি যখন আসে, একটা কোট অ্যান্ড কোট কোশ্চেন দিয়ে আসে এবং মোটামুটি 5 মার্কস থেকে 10 মার্কস, 5 অথবা 10 মার্কসের মধ্যে এই কোশ্চেনটি আসতে পারে। ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন করবে ইকুয়ালাইজেশন অফ পলিসি। সেখানে বেসিক্যালি এইভাবে লিখবে যে একটি রাষ্ট্রের তার বিভিন্ন অন্তঃরাজ্য থেকে উঠে আসা বিভিন্ন সম্পদগুলিকে সার্বিকভাবে এবং সমানভাবে বন্টনের উদ্দেশ্যে এবং ওই সম্পদ দ্বারা যে বৈদেশিক এবং আভ্যন্তরীণ বাণিজ্য হয়, সেই বাণিজ্যের মধ্যে সমতা বজায় রাখবার জন্য ভারত সরকার বা কোনো একটি দেশ সেই দেশের রাষ্ট্রীয় এবং অর্থনৈতিক চিন্তাভাবনার প্রেক্ষাপটে যে পরিকল্পনা গ্রহণ করে, সেই পরিকল্পনাকে ইকুয়ালাইজেশন পলিসিস বলা হয়। ইন ফ্যাক্টস অফ ইন্ডিয়ান ইকোনমি, ভারতে 1960-এর দশকে ইকুয়ালাইজেশন পলিসিসের একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। এর পরবর্তীতে 1990-এ ইকুয়ালাইজেশন পলিসি সম্পূর্ণভাবে ভারতের প্রত্যেকটি রাজ্যের মধ্যে বলবৎ করা হয়েছে। বেসিক্যালি তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে সম্পদ বন্টন এবং রিসোর্স আইডেন্টিফিকেশন উইথ ইউটিলাইজেশন ভ্যালুস ফোরাম, এই অ্যাক্ট অনুযায়ী ইকুয়ালাইজেশন পলিসিটাকে ডেভেলপ করা হয়। 1990-এ যে ইকুয়ালাইজেশন পলিসিটা নতুন করে আসে, সেখানে বিভিন্ন স্কিমের মাধ্যমে এই সমতাটাকে নির্ধারণ করা হয়েছে। এইভাবে ইন্ট্রোডাকশনটা কমপ্লিট করবার পরে অবজেক্টিভে চলে যাবে। ফার্স্ট অবজেক্টিভ করবে যে এই পলিসির মাধ্যমে সম্পদের সুস্থ ব্যবহার এবং সুষ্ঠু ব্যবহার দ্বারা তার সমান অধিকার এবং তার সমবন্টনকে সঠিকভাবে প্রয়োগ করা যায়। দুই, কোনো একটি সম্পদ তা অর্থনৈতিকভাবে কতটা ক্ষমতাশালী বা সেই সম্পদকে কেন্দ্র করে কোনো একটি অর্থনীতি কতটা ডেভেলপ করতে পারে, সেই ধরনের পরিকল্পনার মাধ্যমে সেই সম্পত্তির সুস্থায়ী ব্যবহার আমরা এই পলিসির মাধ্যমে করতে পারি। তৃতীয়ত, সম্পদের বন্টন এমনভাবে হওয়া উচিত যা সার্বিকভাবে সেই অঞ্চলের অর্থনীতি এবং সার্বিকভাবে সমস্ত রাষ্ট্রের অর্থনীতির মধ্যে যেন একটি ব্যালেন্স গ্রোথ বা ভারসাম্য বৃদ্ধিকে বজায় রাখতে পারে। আমরা গ্রোথফুল থিওরি প্যারাক্সে দেখেছি যে গ্রোথফুল থিওরির ক্ষেত্রেও এই ইকুয়ালাইজেশন পলিসির একটা বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রোথ পলিসি যখন করা হয়, তখন ইকুয়ালাইজেশন অফ আইডেন্টিটি অফ ভ্যালুস প্রোগ্রামের উপর একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন দেশে এটা বলবৎ রয়েছে। চতুর্থ অবজেক্টিভ হচ্ছে এই পলিসির মাধ্যমে ফ্রি ট্রেড জোন বা সেজ যে অঞ্চলগুলো আছে, অর্থাৎ স্পেশাল ইকোনমিক জোন যেগুলো রয়েছে বা ফ্রি ট্রেড জোন যেগুলো রয়েছে বা করিডোর সেকশন যেগুলো রয়েছে, সেখানে কিন্তু স্পেশাল অ্যাপ্লিকেশন রয়েছে এবং সেক্ষেত্রে স্পেশাল অ্যাক্টের মাধ্যমে এই সম্পদগুলোকে আমরা রিনিউয়াল এনার্জির মাধ্যমে নতুন করে ব্যবহার করতে পারি। এবং এর যে উপজাত ক্ষেত্রগুলো রয়েছে, অর্থাৎ একটা সম্পদের যে উপজাত ক্ষেত্রগুলো রয়েছে বা সাবডিভাইড বা সাবট্রপিক্যাল সেকশন যেগুলো রয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা সমতা বিধান করতে পারি। এখন প্রেক্ষাপট মানে সেকশনস অফ ইকুয়ালাইজেশন পলিসিস। বেসিক্যালি ভারতবর্ষের ক্ষেত্রে ইকুয়ালাইজেশন পলিসিসের সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট দেওয়া হয়েছিল খনিজ সম্পদের ওপরে। আমরা জানি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের খনিজ সম্পদ রয়েছে। ঝাড়খণ্ডে উত্তরাঞ্চল, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, চরনাগপুর সেকশন, তামিলনাড়ু, মালাবার উপকূল, এক একটা জায়গায় এক একটা খনিজ সম্পদের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। এখন উড়িষ্যার পালামু, আবার আমাদের যে চরনাগপুর অঞ্চল রয়েছে বা নীলগিরি পার্বত্য অঞ্চল রয়েছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম যে খনিজ সম্পদ, কোথাও লোহা, কোথাও তেল, খনিজ তেল, কোথাও অভ্র, কোথাও বেসিক্যালি বক্সাইট, ম্যাঙ্গানিজ, এই যে সেকশনগুলো রয়েছে, এগুলোর মধ্যে একটা ইকুয়াল সেকশন তৈরি করবার জন্য 1990-এর দশকে একটা পলিসি তৈরি করে ভারত সরকার। এবং সেক্ষেত্রে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সিআর অ্যাক্ট অনুযায়ী সেখানে বলাও হয় যে এই পরিকল্পনার মাধ্যমে সম্পদগুলির মধ্যে একটি সাম্য অবস্থা বিরাজ করবে।
এর কারণ যে মাইকা ছোটনাগপুর অঞ্চল থেকে মাইকা আসছে, সেই মাইকাটা যেন প্রপার ওয়েতে ইউজ হয় এবং সুস্থ উন্নয়নের বেসিসে ইউজ হয়, এবং এর মাধ্যমে যে ফরেন ট্রেড রয়েছে সেটাও যেন একটা অ্যাকচুয়াল ফোরামের মাধ্যমে হয়, অ্যাকচুয়াল সেকশন থাকে, এবং বিজনেস আমাদের যে ডাব্লিউটিও বা জেনারেল এগ্রিমেন্ট অন ট্রেডসের যে অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টটা মেনে যাতে আমরা করি, যাতে করে অর্থনীতিটা সুস্থায়ী এবং ব্যালেন্স গ্রোথের মাধ্যমে এগোই। এই বিষয়গুলোকে বজায় রাখবার জন্যই আমাদের ইকুয়ালাইজেশন পলিসিস আনা হয়েছে। তারপরে একটা পয়েন্ট করবো রিসেন্ট ট্রেন্ডের মধ্যে বেসিক্যালি এইটুকুই রাখবে যে ইকুয়ালাইজেশন পলিসি সব ক্ষেত্রে বলবৎ হলেও কিছু কিছু ক্ষেত্রে ইকুয়ালাইজেশন পলিসি ইমব্যালেন্সও তৈরি করেছে, যেহেতু এটা অথেন্টিকভাবে মনিটরিং করা হচ্ছে না বলে এই ব্যাপারটা হতে পারে। তবে ওর নেগেটিভ সেন্স এইভাবে লিখবে যে ইকুয়ালাইজেশন পলিসি যদি সঠিকভাবে আমরা বলবৎ করতে পারি, তাহলে পরে শুধু খনিজ সম্পদ নয়, প্রত্যেকটা রিসোর্সের উপর এই পলিসি আনা দরকার আছে, যার ফলে রিনিউয়েবল এনার্জি, নন রিনিউয়েবল এনার্জি প্রত্যেকটির ক্ষেত্রে একটা সুন্দরভাবে যদি বাস্তবায়ন আমরা করতে পারি, তাহলে পরে যে অঞ্চলে এখনো বিদ্যুৎ পৌঁছয়নি সেখানেও আমরা বিদ্যুৎ পৌঁছতে পারি, যে অঞ্চলে এখনো জলের কষ্ট রয়েছে, আর্সেনিক প্রন এরিয়া আছে, সেখানে আমরা টানেল বা ক্যানেলের মাধ্যমে সেখানে ওয়াটার রিসোর্সকে ডেভেলপ করতে পারি। আজকে অলরেডি অনেক রাজ্যে হচ্ছে, রাজস্থানে হচ্ছে, নীলগিরির বিভিন্ন অঞ্চলে হচ্ছে, যেখানে জলের একটু প্রবলেম রয়েছে সেখানে কিন্তু রীতিমতো ইকুয়ালাইজেশন পলিসির মাধ্যমে কাজ চলছে। আমরা আশা রাখি ইনকামিং ডেজ ইকুয়ালাইজেশন পলিসিস রিসোর্সের একটি অনবদ্য জায়গা তৈরি করতে পারে এবং সুস্থায়ী উন্নয়ন এবং ব্যালেন্স গ্রোথকে কেন্দ্র করে এই পলিসিস বিশেষ করতে থাকে। এইভাবে এই ইকুয়ালাইজেশন পলিসিসের সেকশনটি করবে। এরপরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। আমি বলেছিলাম আজকে আমার সেকেন্ড টপিক থাকবে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। বেসিক্যালি আমরা সিআরজেড পড়েছি, সিআরজেডের একটা কন্টিমাম অ্যাপ্লিকেশন হচ্ছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। একটা কোড অ্যান্ড কোড ডেফিনেশন আছে, দ্য সেকশন অফ জোনাল অ্যাবিলিটিস ইন দ্য সি রিসোর্স ম্যানেজমেন্ট দ্যাট উইল বি ডিফাইন্ড ফর দ্য সেভারাল অ্যাক্টিভিটিস অফ দ্য সি রিসোর্স বাই দ্য মনিটরিং অফ দ্য ইচ স্টেট অ্যান্ড contemporary event by the state government with the sea and their under resource of availabilities and a monitoring by system of managemental authority। অর্থাৎ কোনো একটা অঞ্চল, কোনো একটা দেশ তার সংলগ্ন যে উপকূল অঞ্চল রয়েছে সেখানে যে সামুদ্রিক সম্পদগুলো রয়েছে সেই সম্পদের প্রকৃত ব্যবহার এবং সেই সম্পদকে মনিটরিং করবার জন্য কোস্টাল রেগুলেশন অ্যাক্টের সেকশন অনুযায়ী সেই সমুদ্র জোনটাকে বা সমুদ্র অংশটাকে কিছু টেরিটোরিয়াল সেকশনে ডিভাইড করা হয়েছে, এবং তার মধ্যে কিছু জোন বা কিছু অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়েছে যেখানে আমরা সেই সি রিসোর্সগুলোকে অথেন্টিকভাবে ইউজ করতে পারি। এবং বেসিক্যালি আমরা যদি দেখি যে সামুদ্রিক উপকূল থেকে শুরু করে মিড সি পর্যন্ত যে সেকশনটা রয়েছে মোটামুটি 390 নটিক্যাল মাইল আমরা বলতে পারি, বা 480 নটিক্যাল মাইল পর্যন্ত, বর্তমানে 550 নটিক্যাল মাইল পর্যন্ত রেঞ্জ দেখানো হচ্ছে, বিভিন্ন স্টেটে রয়েছে, বিভিন্ন দেশের ক্ষেত্রে রয়েছে। তো বেসিক্যালি এই ধরনের নটিক্যাল মাইল রেঞ্জের মধ্যে এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা রাখা রয়েছে। বেসিক্যালি এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটা রয়েছে এর 3টে সেগমেন্টেশন রয়েছে, যে 3টে ভাগে এটাকে ভাগ করা রয়েছে, এবং এর সঙ্গে কমার্শিয়ালাইজেশন অ্যাক্ট অ্যাড হয়েছে পরবর্তীতে 2001-এ ইন্টারন্যাশনাল কমার্শিয়াল অ্যাক্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল কমার্শিয়াল মাল্টিটাস্ক ডেভেলপমেন্ট ফোরাম অথরিটি এর মাধ্যমে এক্সক্লুসিভ ইকোনমিক জোনটাকে আরও বেশি সুন্দর করে রেডি করা হচ্ছে। ইন্টারন্যাশনাল ট্রেডটাকে আরও ডেভেলপ করবার জন্য বিশেষ করে ওয়াটারওয়ে এবং ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রয়েছে। এই মুহূর্তে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের অ্যাপ্লিকেশনে সবথেকে বেশি এগিয়ে যে দেশ রয়েছে সেখানে আমরা দেখব আমেরিকা, ইংল্যান্ড, ওদিকে ফ্রান্সিস প্যারিস, আবার এদিকে আমাদের এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে জাপান, ভারত, চীন, এরা কিন্তু অনেক বেশি পরিমাণে ডেভেলপ করছে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মাধ্যমে। এর কিছু অবজেক্টিভ আছে। ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে মেরিন রিসোর্সকে মনিটরিং করা এবং প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউট করা, এবং সেই রিসোর্সগুলোকে একটা কনসেন্ট্রিক ওয়েতে, সাস্টেনেবল ওয়েতে ম্যানেজ করে রাখা, যাতে করে কোনো রকম অর্থনৈতিক কার্যকলাপের জন্য সামুদ্রিক বায়োডাইভার্সিটি নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবার জন্য এক্সক্লুসিভ ইকোনমিক জোনের একটা বিশেষ গুরুত্ব রয়েছে। সেকেন্ড, মাল্টি কমার্শিয়াল ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট ওয়াটার ইন্টারন্যাশনাল ওয়ে। আন্তর্জাতিক যে নৌ পরিবহন পথগুলো রয়েছে অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েগুলো রয়েছে সেইখানে যে ক্যানেলগুলো তৈরি করা হচ্ছে বা ট্যানেলগুলো তৈরি করা হচ্ছে সেই সেকশনে একটা স্পেশাল মনিটরিং করছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। থার্ড হচ্ছে আমাদের পোর্ট অ্যান্ড হারবার সেকশন ডেভেলপমেন্টস অফ ইন্ডাস্ট্রিয়াল বেনিফিটনেস, মানে আমাদের যে উপকূলবর্তী যে শিল্পগুলো গড়ে উঠেছে, শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে, সেখানে আমরা দেখবো যে বিশেষ করে
টোকিও শহরটা, টোকিওর সেকশনটা যদি আমরা দেখি, বা আমাদের বেইজিং শহর চীনে যদি দেখি, বা এখানে যদি ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ব্যাঙ্গালোর সেকশন, বা এদিকে উড়িষ্যা বা অন্ধ্রপ্রদেশের ভাইজাগ বিশাখাপত্তনম সেকশন, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে যে একটা ইন্টারন্যাশনাল ওয়াটার লিঙ্কেজ রয়েছে, এই লিঙ্কেজগুলো যাতে প্রপার ওয়েতে হয় তার জন্য এক্সক্লুসিভ ইকোনমির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কাজ পালন করে। ফোর্থ সেকশন হচ্ছে যে যে অঞ্চলগুলো, যে উপকূলবর্তী অঞ্চলগুলো ফ্রেটেড বা সেচ সেকশনের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে, সেখানে স্পেশাল মনিটরিং করা, সেই অঞ্চলের উপকূলকে প্রতিরক্ষা এবং উপকূল সংক্রান্ত বিভিন্ন যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন সেকশনগুলো রয়েছে সেগুলোর উপরে স্পেশাল কেয়ার কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোন রয়েছে। এবার এই পয়েন্টগুলো কমপ্লিট হয়ে গেলে একটা মেন পয়েন্ট, পরে একটা মেন পয়েন্ট করবে, সেই পয়েন্টে থাকবে যে অ্যাপ্লিকেশন অফ এক্সক্লুসিভ ইকোনমিক জোন। অ্যাকচুয়ালি এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মেইন তাৎপর্য হচ্ছে যে সমুদ্রের সম্পদকে রক্ষা করা এবং সার্বিকভাবে তার সঙ্গে যুক্ত যত অ্যাক্টিভিটিসগুলো আছে তার উপরে স্পেশাল মনিটরিং করা। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে CRZ-3 এবং CRZ-2 যে সেকশন বেল্ট রয়েছে, অর্থাৎ আমরা যে CRZ-তে 4টে ক্যাটাগরি দেখি, সেখানে CRZ-2 এবং CRZ-3 একটা বিশেষ ভূমিকা রয়েছে। সেক্ষেত্রে কোনো এবার সার্বিকভাবে যে আমি যদি ইন্ডিয়ার অ্যাসপেক্টটা দেখি, টোটাল উপকূল সেকশনটা দেখি, একদম ওদিকে গুজরাট থেকে শুরু করে এই সাইডে উড়িষ্যার সেকশন পর্যন্ত, সেখানে আমরা CRZ-এর 4টে যে ডিভিশন পাচ্ছি, তার যে থার্ড সেকশনটা রয়েছে সেই সেকশনে স্পেশাল ইকোনমিক জোন বা বেসিক্যালি সেজের কিছু কিছু ক্ষেত্রে এগুলো সেজ থাকে, কিছু কিছু ক্ষেত্রে ওয়াটার রিসোর্সকে মনিটরিং করবার জন্য এক্সক্লুসিভ ইকোনমিক জোন EEZ ওটা কন্ট্রোল করে। স্বাভাবিকভাবে আমাদের যে তৈলক্ষেত্রগুলো রয়েছে বা তৈল শোধনাগার সেকশনগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সাগর কোসম, সাগর সম্রাট, ওই সেকশনগুলো মুম্বাই আলিয়াবাদ অঞ্চল, ওইখানটাতে একটা বিশেষ গুরুত্বপূর্ণ সেকশন রয়েছে এক্সক্লুসিভ ইকোনমিক জোনে। অর্থাৎ সেখানে কদিন আগেও আমরা দেখেছি যে একটা বেসিক রিপোর্ট ছিল যে ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট থেকে, যে অয়েল লিকেজ হচ্ছে, অয়েল স্পিল পলিউশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু ওই মুম্বাই অঞ্চলে আমরা দেখেছি ওই আরব সাগর সেকশনে। তো কাছের রানের সঙ্গে একটা লিঙ্কেজ ছিল, সেই জায়গাগুলোকে মনিটরিং করবার জন্য এক্সক্লুসিভ ইকোনমিক জোন বিশেষভাবে কাজ করে। এবং তৈল যে তেলের যে পাইপগুলো রয়েছে সেগুলোকে মনিটরিং করা, এবং তার সঙ্গে অয়েলটাকে অথেন্টিক ওয়েতে রিফাইন্ড করে সেগুলোকে ডিস্ট্রিবিউট করা, এবং তার প্রপার অ্যামাউন্টটা সিলেক্ট করা, যে কত পার্সেন্ট অয়েল তোলা হবে, তার কত পার্সেন্ট ইউজড হবে, বা কত সময় অন্তর এই খননগুলো চলবে, এই সেকশনগুলো আসবে, এইগুলো কিন্তু স্পেশাল ইকোনমি এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে পড়ে। এছাড়া এক্সক্লুসিভ ইকোনমিক জোন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড একটা পয়েন্ট করবে, সেখানে আন্তর্জাতিক বাণিজ্যের বিশেষ ভূমিকা রয়েছে, বিশেষ করে সামুদ্রিক রিসোর্সের যে মার্কেট প্রাইসটা হবে, বা তার যে ডেভেলপমেন্টস হবে, তার যে ট্রানজ্যাকশানটা হবে, সেটা কি কত পার্সেন্টেজে হবে, কোন স্টেটের সঙ্গে কোন স্টেট সেই ট্রানজ্যাকশনে থাকবে, বা কোন কোন এগ্রিমেন্টাল বা কোন কোন লয়ের মাধ্যমে সেগুলোকে ইন্টার রিলেশনশিপ সেকশনের মধ্যে আনা হবে, বা তার ডিস্ট্রিবিউশন হবে, সেই বিষয়গুলো কিন্তু এই এক্সক্লুসিভ ইকোনমিক জোনের মধ্যে পড়ে। এছাড়া 1992 এবং 2013 দুটো প্যারালাল ইয়ারের কথা বললাম, এই ইয়ারে একটা অ্যাক্ট ডেভেলপ করা হয়েছে, এক্সক্লুসিভ ইকোনমিক জোন অ্যান্ড রিলিভেন্ট পোটেনশিয়াল এনার্জি রিসোর্স অ্যাক্ট। অর্থাৎ আমরা সামুদ্রিককে কেন্দ্র করে বিভিন্ন রকম এনার্জি রিসোর্স তৈরি করি, সেক্ষেত্রে বিভিন্ন কান্ট্রি এই কাজগুলো করে। ফলে ওইখানে সমুদ্র জল যে ব্যবহার করা হচ্ছে, কত পরিমাণ জল ব্যবহার করা হবে, সেই জলটার মডিফিকেশন কী হবে, জলটাকে রিফাইন কী করে করা হবে, এবং যে জলটা পরবর্তীতে বেরিয়ে যাবে সেই জলের মধ্যে যখন দূষিত পদার্থ থাকে সেটা কী করে পিউরিফাই করে আবার সমুদ্র জলে আসবে, বা এই ধরনের রিফাইনারি সেকশনটার উপরে কিন্তু এক্সক্লুসিভ ইকোনমিক জোনের একটা বিশেষ ভূমিকা রয়েছে। এর সঙ্গে ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ল বা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট ট্রেড তো যুক্ত রয়েছেই। এই দিয়ে ওভারঅল এক্সক্লুসিভ ইকোনমিক জোনের নোটসটাকে তৈরি করবে, একটা ডায়াগ্রাম দেবে, কোস্ট অঞ্চলটা এঁকে তার ডায়াগ্রামটা অবশ্যই থাকবে। আর একটা কথা আমি বলে দিই যে ডায়াগ্রামের মধ্যে ম্যাপ যদি দাও, নর্থ লাইন মাস্ট বি দেবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নর্থ লাইন থাকছে না, এটা কিন্তু হবে না, নর্থ লাইন মাস্ট। ল্যাটিটিউড লংজিটিউড দিলে নর্থ লাইন দেওয়ার দরকার পড়ে না, বাট নর্থ লাইনটা অবশ্যই দেবে। ল্যাটলং দাও, নট এট অল, অনেক ক্ষেত্রে ল্যাটলং দেওয়া যায় না, এক্সাম টাইমে মনে থাকে না, বা প্রমিনেন্টলি হইতে দেওয়া যায় না, তো নর্থ লাইনটা দাও, সেক্ষেত্রে ম্যাপের অথেন্টিসিটি অনেক বেশি ডেভেলপ করবে। দেন আমি এখন যে সেকশনে যাবো, ক্যাশলেস ইকোনমি, বা থার্ড ইউনিট বা থার্ড সেকশন হচ্ছে ক্যাশলেস ইকোনমি। ক্যাশলেস ইকোনমি বেসিক্যালি কথা থেকেই একটা জিনিস প্রমাণ হচ্ছে যে আর ট্রানজাকশন অফ দ্য মনিটারি ফান্ডস উইথ a complete develops by the several identities of
global trade by without taking any type of physical cash. এক্ষেত্রে একটা কথা আমি বলি, ক্যাশলেস ইকোনমি ইন্ডিয়ান ইকোনমিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ঠিকই, কিন্তু আমাদের ইকোনমি জিওগ্রাফিতে যে পার্টটা রয়েছে, যেটুকু আমাদের পড়তে হবে সেটা হচ্ছে এই যখন পরীক্ষায় কোশ্চেনটি আসবে ক্যাশলেস ইকোনমি, হোয়াট ইজ ক্যাশলেস ইকোনমি, হোয়াটস দ্য বেনিফিটস অফ ক্যাশলেস ইকোনমি, এই কোশ্চেনটি আসে 2+5 7 মার্কসের একটা কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে। এরকম যদি থেকে থাকে তাহলে পরে বেসিক্যালি তোমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন করবে ক্যাশলেস ইকোনমি কাকে বলে। স্বাভাবিকভাবেই যে মুক্ত অর্থনীতি বা ওপেন ফ্রি ট্যাক্স ইকোনমি বা ওপেন মার্কেট সেকশনে যখন আমরা বাণিজ্যমূলক চিন্তাভাবনার মধ্যে অংশগ্রহণ করি বা নিজস্ব যে মানে সার্বিক স্বাচ্ছন্দ্য অনুযায়ী জীবিকা বা জীবনযাপনের জন্য যখন আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রয়োজন পড়ে, সেগুলো যখন আমরা উইদাউট ক্যাশ বা বিভিন্ন ডিজিটাল সেকশনের মাধ্যমে বা ডিজিটাইজড মনিটারি সিস্টেমের মাধ্যমে সেগুলোকে আমরা জাস্টিফাই করতে পারি বা কন্টিনিউ করতে পারি বিভিন্ন রকম ডিভাইসের মাধ্যমে। সেটা এটিএম হতে পারে, পেটিএম হতে পারে, কুইক ফুড হতে পারে, কুইক মানি ব্যাংক হতে পারে। বিভিন্ন রকম সেকশনে যদি আমরা ডিজিটাল ডিভাইসের মাধ্যমে এই নিজেদের ইন্টারন্যাশনাল বা ইন্টারনাল বা ইন্টার সোশ্যাল ইন্টার রিজিওনাল কমিউনিটিসগুলোকে আমরা পারচেস করতে পারি বা তার ট্রানজ্যাকশান বা তার রিভলিউশন করতে পারি, তখন সেই সেকশনটাকে ক্যাশলেস ইকোনমি বলা হয়। ক্যাশলেস ইকোনমির একটা গুরুত্বপূর্ণ পার্ট আমি বলবো যে এই মুহূর্তে অল ওভার ইন্ডিয়াতে ক্যাশলেস ইকোনমির প্রভাব রয়েছে। আমরা ডিমনিটাইজেশনের পরবর্তী সময়ে ক্যাশলেস ইকোনমি যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। এই মুহূর্তে সারা পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ কান্ট্রি হচ্ছে সুইডেন, যা ক্যাশলেস ইকোনমিতে ফার্স্ট র্যাঙ্কে রয়েছে। এরপরে লন্ডন রয়েছে, প্যারিস রয়েছে, যারা অলরেডি র্যাঙ্কের মধ্যে আসতে চলেছে। বাট সুইডেন at the first country that advanced the fantastic glorious job in the cashless economy. তো এটা একটা ফ্যাক্ট ইন্ট্রোডাকশন আমরা দেবে, এরপরে অবজেক্টিভগুলো দেবে। এর মাধ্যমে ম্যানিটারি সিকিউরিটিকে অনেক বেশি ডেভেলপ করা যায়। সেকেন্ড হচ্ছে এটি এমন একটি বিষয় যার মাধ্যমে আমরা মনিটারি ফান্ড যেটা রয়েছে বা সোশ্যাল ফান্ড যেটা রয়েছে সেটাকে আমরা মাল্টি ওয়েতে ইউজ করতে পারি, সেক্ষেত্রে তার অনেক বেশি সুরক্ষা থাকে। থার্ড হচ্ছে যে মোবাইল ট্রানজ্যাকশান, আমরা বেসিক্যালি খুব সহজে এটাকে ট্রানজ্যাকশান করতে পারি বা সেক্ষেত্রে আমাদের যে ক্যাশলেস ইকোনমি যে ইম্প্যাক্টটা রয়েছে এর মাধ্যমে আমরা অনেক সময় কি হয় যে একটা ইনভেস্টমেন্ট, সেই ইনভেস্টমেন্টটা পার্টিশিয়াল বা পার্টিশন ভ্যালুতে করতে পারি, যেটা আমরা উইথ ক্যাশে করতে পারতাম না, সেটা পার্টিশন ইনভেস্টমেন্ট করা যেতে পারে, সেটা আমরা ক্যাশলেস ইকোনমিতে পেতে পারি। এর কিছু খারাপ দিক রয়েছে, বেসিক্যালি প্রত্যেকটা জিনিসেরই থেকে থাকে এরও রয়েছে। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে হ্যাকিং সেকশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পার্ট ইন্ডিয়ান কনজিউমার অ্যাক্ট রয়েছে, সেই অ্যাক্টে বলা হয়েছে যে এই ক্ষেত্রে এই ধরনের ঘটলে, এই ধরনের কোনো পরিস্থিতি হলে সে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বাট এক্ষেত্রে এটিএম বা ডিজিটাল ডিভাইস বা হ্যাকিং হতে পারে, সেক্ষেত্রে অ্যাকাউন্ট হ্যাকিং হতে পারে, মনিটারি ফান্ড হ্যাকিং হতে পারে, তারপরে হচ্ছে সেভিংস হ্যাকিং হতে পারে, অথবা রিটেল ফোরাম অ্যাক্টের মাধ্যমে রিটেল ফোরাম হ্যাকিং হতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে, এর ফলে ক্যাশলেস ইকোনমি একটু প্রভাবিত হয়। আবার অনেক ক্ষেত্রে কি হয়, ক্যাশলেস ইকোনমি আমরা এফডিআই রিটেল দেখবো যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ক্যাশলেস ইকোনমি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। সেক্ষেত্রে দেখা গেল ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে মানিটা বেসিক্যালি ফ্লাইং মোডে থাকে, ফলে ওটা ইন ফিজিক্যাল সেকশনে যেহেতু করতে হয় না, তার ফলে অনেক বেশি মেন্টাল স্যাটিসফ্যাকশন নিয়ে ফিজিক্যাল যে এটা রয়েছে বিজনেস সেকশনটা রয়েছে সেটা জাস্টিফাই করা যায়। কিন্তু সেক্ষেত্রে প্রবলেমটা রয়েছে যে কখনো কখনো সিকিউরিটির অভাব হতে পারে, বা সিকিউরিটি কোড ডিসব্যালেন্স হলে বা ফলস করলে বা ল্যাপস করলে সেক্ষেত্রে মনিটারি ফান্ডের একটা জায়গা থাকে যে ওটা হ্যাকিং হতে পারে, ফলে এই প্রবলেমটা থাকে। এবারে ইমপ্লিকেশন, প্রভাব ক্যাশলেস ইকোনমির মাধ্যমে কি রয়েছে। ক্যাশলেস ইকোনমির মাধ্যমে আমাদের যে ওপেন ইকোনমি সিস্টেম, মুক্ত অর্থনৈতিক ব্যবস্থা অনেক বেশি ডেভেলপ করেছে। যে মন্দা বা মুদ্রাস্ফীতির মতন যে অর্থনৈতিক বিপর্যয়, সেই জায়গাটা কিন্তু অনেক বেশি আটকানো যেতে পারে ক্যাশলেস ইকোনমির মাধ্যমে। এছাড়া যে ইকোনমিক ডিজাস্টার বলতে যেটা আমরা বুঝি, যে বেসিক্যালি টাকার দাম এবং টাকার মানের সঙ্গে সম্পদের সম্পর্ক যেটা রয়েছে, সেটার মধ্যে একটা ইন্টারন্যাশনাল সাস্টেনেবিলিটি আমরা বজায় রাখতে পারি ক্যাশলেস ইকোনমির মাধ্যমে। যদিও থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে এই ধরনের পরিষেবা চালু করা এখনও সম্ভব হয়নি, তবে আই থিঙ্ক ইন কামিং ডেজ ইট উইল ডেভেলপ ভেরি ফার্স্ট। অ্যান্ড এটা হলে পরে অলরেডি অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেকটি দেশে যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেগুলো আছে তার
সঙ্গে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির একটা ইকোনমিক্যাল লিঙ্কেজ ক্যাশলেস ইকোনমি তৈরি করতে পারে। আমরা যেমন সাবারবান রেল লাইনের মাধ্যমে রুরাল আরবান লিঙ্কেজ তৈরি করতে পেরেছি, সেরকম ক্যাশলেস ইকোনমির মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল অথরিটি সেকশনে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির সঙ্গে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির ইকোনমিক্যাল ট্রানজ্যাকশনের একটা লিঙ্কেজ তৈরি করতে পারবো, এবং সেটা খুবই ভালো হবে বলে মনে করা যেতে পারে। এই ক্যাশলেস ইকোনমির পোর্শনটি লিখবে। এই মুহূর্তে ভারতের চণ্ডীগড় এবং দিল্লি এবং ব্যাঙ্গালোর ক্যাশলেস ইকোনমি এজ এ স্টেট র্যাঙ্কে রয়েছে। এছাড়াও অন্যান্য স্টেট চেষ্টা করছে। আই থিঙ্ক দে উইল ডেভেলপ ভেরি ফার্স্ট। এই পোর্শনটুকু রাখবে। এরপরে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফডিআই ইন রিটেল, আই মিন ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সম্পর্কে আমি আগে একটি ক্লাসে অলরেডি ব্যাপারটা বলেছি যে ইন্ডিয়ান ইকোনমিতে ইকোনমিক জিওগ্রাফিতে বেসিক্যালি ইকোনমিক জিওগ্রাফি রিসার্চ স্টাডিতে কিন্তু এফডিআই একটি খুব গুরুত্বপূর্ণ পার্ট। ভারতে এফডিআই সেকশনটি 2013-এ 1992 সালে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের একটা প্রজেক্ট আনা হয়েছিল, সেটা বেসিক্যালি কাজ করেনি। পরবর্তীতে 2013 সালে এটি নতুনভাবে মডিফিকেশন ইন্ডিয়ান মাল্টি কমার্শিয়াল ট্রেড অ্যাক্টের মাধ্যমে এটি আরও নতুন সুন্দর করে সংযোজন করা হয় এবং সেটাকে বলবৎ করা হয়েছে। তবে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে এফডিআই রিটেল হয়েছে, এখানে কিন্তু সেভাবে এখনও ডেভেলপ করেনি, তবে আস্তে আস্তে ডেভেলপ করবে এটা বোঝা যায়। এফডিআই রিটেলের সব থেকে গুরুত্বপূর্ণ যে সেকশনটা আমি বলবো, ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন করবে, তারপরে ক্যারেক্টারিস্টিকের মধ্যে 3-4টে বৈশিষ্ট্য দেবে, তারপরে তার ইম্প্যাক্ট করবে, তারপরে কনক্লুশনে যাবে। 5 মার্কস থেকে 10 মার্কের জন্য 4-5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট করবে এনাফ। দেন ইন্ট্রোডাকশনের মধ্যে বেসিক্যালি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বলতে বোঝায় একটা ইনভেস্টমেন্ট হবে ডাইরেক্ট সেকশন অফ দ্য প্রোডাকশন এরিয়া, যেখানে উৎপাদন হচ্ছে সেখানে ডাইরেক্ট সেখান থেকে ডাইরেক্ট সেই প্রোডাক্টটাকে কেনা পসিবল হবে। এর ফলে একটা সেকশন কি হচ্ছে এফডিআই রিটেলের ক্ষেত্রে, মিডিল মাঝখানে যে মানিটারি ট্রানজাকশন বা রিসোর্স ট্রানজাকশনের যে মিডিল সেকশনটা রয়েছে, ইন্টারমিডিয়েট ক্লাস যে সেকশনটা রয়েছে, সেখানে সেই জায়গাটাকে অমিট করবার জন্য এবং আলটিমেটলি ইকোনমিটাকে অনেক বেশি ব্যালেন্সড করবার জন্য এই এফডিআই রিটেল করা হয়েছে। এফডিআই রিটেলের সুবিধাগুলো কী কী রয়েছে? ফার্স্ট সেকশন হচ্ছে এর মাধ্যমে অথেন্টিক রিসোর্সের অথেন্টিক প্রাইস ভ্যালুকে জাস্টিফাই করা যেতে পারে। সেকেন্ড, এটির মাধ্যমে গ্লোবাল ট্রেডে এর বিশেষ ভূমিকা রয়েছে, কারণ এটির মাধ্যমে আমরা অল ওভার যে ইকোনমি রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, এগ্রিকালচার, এক একটা দেশ এক একভাবে স্বাবলম্বী। কেউ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিতে ডেভেলপ করছে, কেউ এগ্রিকালচারাল ইকোনমিতে ডেভেলপ করছে, কেউ ট্রান্সপোর্ট ইকোনমিতে ডেভেলপ করছে, কেউ মাল্টি কমার্শিয়াল ট্রেডে ডেভেলপ করছে। তো এই যে এক একটা সেকশন রয়েছে ইকোনমিক্যাল ডেভেলপমেন্টসের, এফডিআই রিটেলের মাধ্যমে কি হচ্ছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মধ্যে কি হচ্ছে, যে এই রিটেলস এই ডেভেলপমেন্টগুলো মাল্টি কমার্শিয়াল রেটের মধ্যে আসতে পারছে। এর ফলে সবাই ইকুয়াল অপরচুনিটি আসছে প্রত্যেকের সামনে নিজেদেরকে এস্টাবলিশ করবার জন্য, যেটা এফডিআই রিটেলের আগে করা পসিবল হতো না। একটা ওয়ের মাধ্যমে আসতো, এখানে কিন্তু প্রত্যেকে সুযোগ পাচ্ছে তাদের ইন্ডাস্ট্রিয়াল বেনিফিটনেস, তাদের এগ্রিকালচারাল বেনিফিটনেসটাকে সামনে রেখে একদম প্রমিনেন্ট ওয়েতে প্রোডাকশনের মধ্যে নিজেদেরকে সামিল করবার জন্য। এর ফলে সেই অঞ্চলের জিডিপি এবং পার ক্যাপিটা ইনকাম অনেক বেশি বেড়ে যাচ্ছে। এছাড়া ফোর্থ যে এফডিআই রিটেলের অবজেক্টিভ রয়েছে, এখানে খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখতে হবে এফডিআই রিটেলের মাধ্যমে আমাদের যে ফিক্সড ইকোনমি এবং ট্রান্সফারেবল ইকোনমি, যে মানে আমাদের অর্থনীতির দুটো সেকশন রয়েছে। এফডিআই রিটেল ইকোনমিকে দুটো পার্টে ভাগ করেছে, একটা হচ্ছে ফিক্সড ইকোনমিক্যাল ব্যালেন্সড অর্থাৎ স্থির অর্থনৈতিক ভারসাম্য, আর ট্রান্সফারেবল ইকোনমিক্যাল ব্যালেন্স পরিবর্তনশীল অর্থনৈতিক ভারসাম্য। এই দুটো ভারসাম্যকে জাস্টিফাই করা হচ্ছে এফডিআই রিটেলের মাধ্যমে। এফডিআই রিটেল যত ঘটবে তো ট্রান্সফারেবল ইকোনমি অনেক বেশি ডেভেলপ করে যাবে, ফিক্সড ইকোনমি তো ডেভেলপ করবে, তার সময় ট্রান্সফারেবল ইকোনমি অনেক বেশি অ্যাপ্রুভ করবে, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা কম্পারেটিভ মার্কেটকে লঞ্চ করবার জন্য। মনোপলিক্যাল মার্কেট থেকে কম্পারেটিভ মার্কেটে আসতে গেলে এই এফডিআই রিটেলের মাধ্যমে ফিক্সড ইকোনমিক্যাল ট্রানজাকশনটাকে চেঞ্জ করে ট্রান্সফারেবল ইকোনমিক্যাল ট্রানজাকশন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটা আমাদের রিসার্চ স্টাডি, ওর জন্যই এই টপিকটাকে ইকোনমিক জিওগ্রাফির মধ্যে রাখা রয়েছে এফডিআই অ্যান্ড রিটেল। এর ইম্প্যাক্ট করবে, এর প্রভাবের মাধ্যমে বেসিক্যালি এই ব্যাপারগুলোই করবে যে এফডিআই রিটেলের মাধ্যমে সম্পদগত যে উৎপাদন তার সম্পূর্ণ বন্টন এবং সঠিক দামের মাধ্যমে বন্টন করা পসিবল হয়েছে। ইকুয়ালাইজেশন অফ দ্য অপরচুনিটিস ফর দ্য রুরাল টু ফার্মার সেকশনস, কৃষিভিত্তিক জায়গাগুলোতে গ্রামীণ অঞ্চলে গ্রামীণ অর্থনীতিগুলোকে অনেক সাবলীলভাবে প্রতিষ্ঠা করা পসিবল এফডিআই রিটেলের মাধ্যমে। লিঙ্কেজ অফ ডিস্ট্রিবিউশনাল লায়াবিলিটিস
সম্পদের বন্টনগত যে যোগাযোগটা সেটা অনেক বেশি ডেভেলপ করতে পারে এই ইন্ডাস্ট্রিয়াল বেনিফিটসনেস বা এই ইকুয়ালাইজেশন পলিসির মাধ্যমে, যেখানে এফডিআই অ্যান্ড রিটেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। অর্থাৎ খুচরো ব্যবসায়, রিটেল সেকশন বলতে খুচরো ব্যবসা বোঝে, খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগ, এই যে সেকশনটা রয়েছে, অর্থাৎ এই যে একটা রিটেল সেকশনে যে বিদেশি বিনিয়োগ হবে, এই বিনিয়োগটার মাধ্যমে কি হচ্ছে, একটা রুরাল এরিয়া বা একটা নন ডেভেলপ সেকশনটাকে ডেভেলপ করা যেতে পারে। এবার আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আজকে আমাদের যে উত্তরাখণ্ড অঞ্চল বা পাঞ্জাবের একটা পার্টে মানে খুব ভালো রাড়ি, বা আমি দেখব যে সবাই আমরা দেখতে পাবো গুগল সার্চ করলেই যে বাজরা বা জোয়ারের চাষ হচ্ছে জয়সলমেরের একটা পার্টি, পাঞ্জাবের একটা সেকশনে, উত্তরাখণ্ডের একটা সেকশনে, যেটা কিন্তু রুরাল ফার্মাররা করছে। এফডিআই রিটেল হবার পরে ওই জায়গাগুলোতে অনেক বেশি পরিমাণে প্রোডাকশন বেড়েছে এবং তার একটা মাল্টি কমার্শিয়াল প্রোডাক্টের মধ্যে রয়েছে। আজকে বিভিন্ন রকম কোম্পানি, কনফ্লেক্স কোম্পানি, বিভিন্ন রকম কোম্পানিগুলো রয়েছে যারা আর কি এরকম ধরনের বেবি ফুডস তৈরি করে। তারা কিন্তু এফডিআই রিটেলের অ্যাসপেক্টেশনে আজকে প্রোডাকশনগুলো অনেক বেশি মাত্রায় সামনে চলে এসছে এবং রিসোর্সটাকে মনিটরিং করা গেছে, জেনারেট করা গেছে এবং প্রপার ওয়েতে ইউটিলাইজের মাধ্যমে এর একটা দারুণ সুন্দর পজিশন তৈরি হয়েছে অল ওভার ওয়ার্ল্ডে। অর্থাৎ এই যে সেকশনটার কথা বলো, অ্যাজ পার অ্যাজ এক্সাম্পল, এরকম তোমরা বিভিন্ন রকম জিনিস পেতে পারো। এক্সাম্পলের মধ্যে গুগল সার্চ করলে দেখবেন এটা অনেক কিছু রয়েছে, মানে এখান থেকে পড়বে। ওভারঅল এইভাবে এফডিআই রিটেলটাকে রেডি করো অ্যান্ড একটা ম্যাপিং করতে পারো। এক্ষেত্রেও কিন্তু ম্যাপিং করবে। অ্যাকচুয়ালি একটা কথা আমি বলি, ফ্রি ট্রেড জোন বা ক্যাশলেস ইকোনমি বা এই ধরনের যে সেকশনগুলো আমি বলছি, এখানে প্রত্যেকটা সেকশনেই কিন্তু ডেটা দেবে। ডেটার মধ্যে স্ট্যাটিস্টিক্স এবং পলিগন, আই মিন কোনো গ্রাফ ইউজ করবে, সেটা পলিগন হতে পারে, হিস্টোগ্রাম হতে পারে, কোনো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ হতে পারে, একটা গ্রাফ অবশ্যই ইউজ করবে এবং তার সঙ্গে ম্যাপিংটা করবে ওয়ার্ল্ডের ম্যাপ বা ইন্ডিয়ার ম্যাপ আসবে। ক্যাশলেস ইকোনমি হলে ওয়ার্ল্ডের ম্যাপে কোন কোন কান্ট্রি ডেভেলপ করেছে তিনটা জোন করে দেবে, হাইলি ডেভেলপ, মডারেট ডেভেলপ, লো ডেভেলপ। হাই ডেভেলপে সুইডেনকে রাখবে, মডারেট ডেভেলপের মধ্যে ইউকেকে রাখবে, লো ডেভেলপমেন্টের ব্রাজিল, আর্জেন্টিনা বা আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দেশগুলোকে রাখবে। এইভাবে ব্যাপারটাগুলোকে রেডি করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি ম্যাপিং উইথ স্ট্যাটিস্টিক, উইথ ডায়াগ্রাম, এই বিষয়গুলো কিন্তু এই নোটের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ। করে নতুন করে এগুলোকে তৈরি করো, নোটসগুলোকে তৈরি করো। ইভেন যদি কোনো রকম প্রবলেম তৈরি হয় তাহলে আমাকে জানাও, আমি ইনফরমেশন আরও প্রোভাইড করবো এবং খুব প্রপার ওয়েতে এই নোটসগুলোকে তৈরি করবে। ক্যাশলেস ইকোনমি, ইন্ডিয়ান রিটেন সেকশনস, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এই পোর্শনগুলো নিয়ে আমি আজকে আলোচনা করলাম। এই পার্টগুলো নিয়ে বেসিক্যালি সবাই আনসার্স তৈরি করো এবং আমাকে জানাও এনি প্রবলেম হলে। আই উইল মাস্ট হেল্প ইউ।